বাসটা যখন রাস্তার মোড়ে এসে থামল, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে আর বেশি দেরি নেই। জানলা দিয়ে বাইরে তাকিয়ে আমি প্রথমেই বুঝলাম, এই গ্রাম শহরের মতন নয়। এখানে সময় যেন একটু ধীরেই চলে। রাস্তার দুপাশে ধানের ক্ষেত, দূরে তালগাছের মাথা, কোথাও শালিক উঠছে, বাতাসে কাঁচা মাটির গন্ধ। কন্ডাক্টর গলা চড়িয়ে বলল, সোনারপুর সোনারপুর সোনারপুর, কে নামবেন? নামুন নামুন। আমি ব্যাগটা নিয়ে নামলাম। এই গ্রামেই আমার নতুন চাকরি। সোনারপুর হাই স্কুলে ইতিহাসের শিক্ষক। কলকাতার ভিড়ভাট্টা, সারাক্ষণ গাড়ির শব্দ, ধোঁয়া, এইসবের মধ্যেই বড় হয়েছি। তাই আমার কাছে এই নীরবতা বেশ ভালোই লাগলো। আমি একটা গভীর শ্বাস টানলাম। এখানকার বাতাস বেশ তাজা, সতেজ। বাসটা চলে যেতেই চারপাশ যেন আরো নিস্তব্ধ হয়ে এলো। রাস্তার পাশেই দাঁড়িয়েছিল বছর 50-এর একজন ভদ্রলোক। আমাকে নামতে দেখেই তিনি জিজ্ঞেস করলেন, আপনি অর্ণব ভট্টাচার্য তো? কলকাতা থেকে আসছেন? হ্যাঁ, আমি অর্ণব ভট্টাচার্য। আচ্ছা আচ্ছা, আসুন। আমাকে স্কুল থেকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। আচ্ছা আচ্ছা, বেশ। লোকটার সঙ্গে হাঁটতে শুরু করলাম। হেঁটে যেতে যেতে লোকটা বলল, মাস্টারমশাই, আপনি তো শহরের লোক, তা আপনার এখানে থাকতে কোনো অসুবিধা হবে না তো? আমি হেসে বললাম, না না, অসুবিধা হবে কেন? আমি খুব সহজেই মানিয়ে নিতে পারি। লোকটা একটু চুপ করে থাকলো, তারপরে বলল, একটা কথা মনে রাখবেন, কি? স্কুল থেকে ফেরার সময় বাঁ দিকে রাস্তাটা ধরবেন না, ডান দিকেরটা একটু ঘুরে হলেও ওইটাই ভালো। আমি অবাক হলাম, কেন? লোকটা কোনো উত্তর দিল না, শুধু হাঁটার গতি বাড়িয়ে দিল। স্কুলে ঢুকেই গেলাম হেডমাস্টারের রুমে। সেখানে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করবার পরে হেডমাস্টার বললেন, আচ্ছা, আপনি তো শহর থেকে আসছেন, তাহলে তো নিশ্চয়ই ডেলি প্যাসেঞ্জারি করতে পারবেন না? না স্যার, সেটা তো সম্ভব না। আচ্ছা, তাহলে তো এখানেই থাকবেন। কিন্তু মুশকিল হচ্ছে, এই গ্রামে ঘর ভাড়া তো তেমন একটা ভালো পাওয়া যায় না। একটা কাজ করতে পারেন, এই গ্রামে আমার একটা পুরনো বাড়ি আছে, ওটাই আমার পিতৃভিটা। এখন আমি শহরে একটা বাড়ি করেছি, তাই ওই বাড়িটা খালিই পড়ে থাকে। আপনি চাইলে ওখানে থাকতে পারেন। না, তাই বলে ভাড়া দিচ্ছি ভাববেন না। আসলে বাড়িটা খালিই পড়ে আছে, জংলা আগাছা হচ্ছে। কেউ থাকলে বাড়িটার একটু দেখাশোনা হবে, বাড়িটা ভালো থাকবে, এই আর কি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু স্যার ভাড়াটা না নিলে কেমন একটা অস্বস্তি হয় না? আরে না না, অস্বস্তির কি আছে? আমরা একই স্কুলে কাজ করব, একে অপরের সাথে এইটুকু কোঅপারেট তো করা যেতেই পারে, তাই না? আপনি ওসব নিয়ে ভাববেন না। দাঁড়ান, এই নিন বাড়িটার চাবি। স্কুলের সামনে রাস্তা দিয়ে সোজা চলে যান। মিনিট 10 হাঁটতেই দেখবেন রাস্তার বাঁ দিকে একটা বাড়ি পড়বে, ওইটাই আমার বাড়ি। ভেতরে সমস্ত কিছু গোছানোই আছে, আপনার থাকতে কোনো অসুবিধা হবে না। তারপরে টুকিটাকি যা প্রয়োজন সেগুলো সামনের বাজার থেকেই পেয়ে যাবেন। যান, আপনি আজকে চলে যান, বাড়িটা গোছগাছ করে নিন, আগামীকাল থেকে ক্লাস শুরু করবেন, কেমন? আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। বাড়িতে জিনিসপত্র রেখে বারান্দায় এসে দাঁড়ালাম। সামনেই সরু রাস্তা, রাস্তার ওপারে ঝোপঝাড়, তারও পেছনে দেখা যাচ্ছে একটা বাড়ি, দোতলা পাকা বাড়ি। হলুদ রং ছিল এক সময় বোধহয়, এখন সেটা ফ্যাকাশে হয়ে গেছে। বারান্দার রেলিংয়ে মরচে ধরেছে, তবু বাড়িটাকে দেখে মনে হচ্ছে না যে বাড়িটা পরিত্যক্ত।
বরং মনে হচ্ছে ভেতরে কেউ আছে। আমি বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। হঠাৎ আমার বুকটা ধক করে উঠল। বারান্দার বাদিকের কোণে একটা চেয়ারে কেউ বসে রয়েছে। একজন লোক, অনেকটা দূর যেহেতু সেই জন্যে মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু লোকটা স্পষ্টতই আমার দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, আমার দিকেই তো তাকিয়ে রয়েছে। আমি হাত নাড়লাম, কিন্তু লোকটা নড়াচড়া করল না। পরদিন স্কুলে আমার প্রথম দিন। হেডমাস্টার প্রবীরবাবু বেশ ভদ্রলোক, অন্য শিক্ষকেরাও ভালো। টিফিনের সময় আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, আমার বাড়ির সামনে যে পুরনো দোতলা বাড়িটা রয়েছে ওখানে কে থাকে? কথাটা শুনতেই টেবিলে যেন হালকা একটা নীরবতা নেমে এলো। অঙ্কের শিক্ষক অমলেন্দুবাবু মুখ নিচু করলেন। বাংলার শিক্ষক রিতেশবাবু আমার মুখের দিকে খানিকক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, ওদিকটা এড়িয়ে চলাই ভালো। হ্যাঁ, কিন্তু কেন? এই গ্রামের কিছু নিয়ম আছে, সব প্রশ্নের উত্তর জানতে নেই। ভূতের গল্প নাকি? কেউ হাসল না। সেদিন ফেরবার সময় কৌতূহলবশত আমি বাদিকের রাস্তাটা ধরলাম। রাস্তাটা ফাঁকা, দুপাশে শিমুল আর কাঁঠাল গাছ। আমি যত এগোচ্ছি বাড়িটা ততই স্পষ্ট হচ্ছে। খানিকক্ষণ বাদেই বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। বারান্দায় সেই লোকটা বসে, আজও একইভাবে। সাদা একটা পাঞ্জাবি আর ধুতি পরে বসে আছে লোকটা। তার চোখ দুটো সরাসরি আমার দিকেই তাকিয়ে। সবথেকে অদ্ভুত ব্যাপার, লোকটা একটুও নড়ছে না, একটুও না। আমিও তাকিয়ে থাকলাম তার দিকে কয়েক মিনিট মতন। লোকটা চোখের পলকও ফেলছে না। আমার হঠাৎ কেমন যেন অস্বস্তি হতে থাকলো। আমি তাড়াতাড়ি সেখান থেকে হেঁটে চলে গেলাম। সেই রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। আমার বারবার ওই লোকটার মুখটা মনে পড়ছিল। সেই একই দৃষ্টি, একই স্থিরতা। অবশেষে রাত 1:30 নাগাদ ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কিসের যেন শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। যেন কাঠের ওপরে কেউ ধীরে ধীরে টোকা মারছে। শব্দটা জানলার দিক থেকে আসছে। আমি উঠে বসলাম। আবার সেই শব্দ। আমি জানলার পর্দা সরালাম। বাইরে অন্ধকার, কেউ নেই, কিন্তু রাস্তার ওপারের বাড়িটার বারান্দায় সেই লোকটা বসে, এই রাত 2টোর সময়েও একইভাবে আমার দিকে তাকিয়ে। আমি তাড়াতাড়ি পর্দাটা টেনে দিলাম। পরের কয়েকদিন আমি নিজেকেই বোঝাতে লাগলাম, এটা হয়তো গ্রামেরই কোনো অদ্ভুত মানুষ হবে, কিন্তু অস্বাভাবিকতা বাড়তেই থাকল। আমি লক্ষ্য করলাম লোকটাকে দিনের যে কোনো সময় দেখা যায়, সকালে, দুপুরে, বিকেলে, রাতে, সব সময় একই জায়গায়, একই ভঙ্গিতে, একবারও নড়ে না। একদিন দুপুরে হঠাৎই স্কুলটা ছুটি হয়ে গেল। চারপাশে ঝলমলে রোদ। ভাবলাম এখন একবার দেখে আসি। দিনের বেলায় তো আর ভয়ের কিছু নেই। আমি বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। দরজাটা আধ খোলা, ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। প্রথম ঘরটা বসবার ঘর। একটা কাঠের সোফা, দেওয়ালে কয়েকটা পুরনো ছবি, ঘরের এক কোণে একটা পুরনো আলমারি। সবকিছুই ঠিকঠাক, কিন্তু সমস্ত কিছুর ওপরেই ধুলোর আস্তরণ জমে আছে, যেন বহু বছর কেউ হাত দেয়নি। তবু কোথাও মাকড়সার জাল নেই, যেন বাড়িটা নিজেই নিজেকে পরিষ্কার রাখে। দেওয়ালে একটা বড় দেওয়াল ঘড়ি, সেটা টিকটিক শব্দে চলছে। ঘড়িটার কাছে যেতেই আমার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে, ধীরে ধীরে
সময় যেন পিছিয়ে যাচ্ছে। দেওয়ালে একটা বড় ফ্রেমে থাকা ছবিটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। সেই লোকটা, ঠিক একই মুখ। ছবিটার নিচে লেখা হেমাঙ্গ ভট্টাচার্য। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। তাহলে হঠাৎ আমার পেছন থেকে একটা গলা ভেসে এলো, ছবিটা ভালো লেগেছে? আমি ঘুরে দাঁড়ালাম। দরজার সামনে সেই লোকটা দাঁড়িয়ে। এই প্রথম তাকে নড়তে দেখলাম। লোকটার ঠোঁটে অদ্ভুত এক হাসি, তার চোখে কোনো প্রাণ নেই। সে ধীরে ধীরে বলল, তুমি ঢুকলে তাহলে? এইবার তুমিও বেরোতে পারবে না। না না! আমি চিৎকার করে দৌড়ে পালালাম। লোকটার পাশ কাটিয়ে কোনো রকমে দরজা দিয়ে বেরিয়ে গেলাম। তারপর প্রাণপণে ছুটতে লাগলাম। বাড়ির সামনে ছোট নির্জন রাস্তা দিয়ে কোনো রকমে দৌড়িয়ে বড় রাস্তায় উঠলাম। সমস্ত কিছু পেরিয়ে নিজের বাড়িতে এসে দরজায় ধাক্কা দিলাম। দরজাটা খুলল এক অচেনা মহিলা। কাকে চাই? কাকে চাই মানে? এটা তো আমার বাড়ি, মানে এই বাড়িতে আমি থাকি ভাড়ায়। দেখলাম মহিলা ভ্রু কুচকালেন আমার কথা শুনে। না না, আপনি ভুল করছেন। বলেই মহিলাটা মুখের ওপরে দরজা বন্ধ করে দিল। কি হচ্ছে এসব? আমি কিচ্ছু বুঝতে না পেরে ছুটলাম স্কুলের দিকে। হাঁপাতে হাঁপাতে হেডমাস্টারের ঘরে ঢুকলাম। স্যার, স্যার! প্রবীরবাবু আমার দিকে তাকালেন। কি ব্যাপার, কে আপনি? এইভাবে স্কুলের মধ্যে ঢুকে পড়েছেন, কিছু বলবেন? স্যার, স্যার আমি অর্ণব। অর্ণব? ঠিক চিনতে পারলাম না তো। অবাক হয়ে দেখলাম স্কুলের বাকি শিক্ষকেরাও এসে দাঁড়িয়েছে সেই ঘরে। তারা কেউ আমাকে চিনতে পারছে না। আমি পকেট থেকে আমার মোবাইলটা বার করলাম। স্ক্রিনে কোনো নেটওয়ার্ক নেই। পরিচিত একজনকে ফোন করবার জন্য কন্ট্যাক্ট লিস্টটা বার করলাম, কিন্তু কন্ট্যাক্ট লিস্ট একদম ফাঁকা। একটা নাম্বারও সেখানে সেভ করা নেই। ফোনের গ্যালারিতে গিয়ে দেখলাম কোনো ছবি নেই, যেন এটা একটা নতুন ফোন। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে। আমার মাথাটা ঘুরতে লাগলো। আমি আবার ছুটে গেলাম সেই বাড়িটার সামনে। বাড়িটা নিস্তব্ধ, যেন অপেক্ষায় রয়েছে কার। আমি ধীরে ধীরে বারান্দার দিকে মাথা তুলে তাকালাম। আমার বুকের ভেতরটা বরফ হয়ে গেল। আজ বারান্দায় দুজন বসে, একজন হেমাঙ্গ ভট্টাচার্য, আর একজন আমি নিজে। আমার একই জামা, একই মুখ, একই ফাঁকা দৃষ্টি, চোখে পলক পড়ছে না। আমার নিজের মুখটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, তারপর ঠোঁট নাড়ালো। আমি স্পষ্ট দেখতে পেলাম তার ঠোঁট নাড়ানো। সে বলল, এবার তুই আয়। আমার পা কাঁপতে থাকলো। আমি পালাতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার পা দুটো নিজে থেকেই এগোতে শুরু করলো। আমি এগিয়ে গেলাম বাড়িটার দিকে। আমি প্রাণপণে থামতে চাইছি, কিন্তু থামতে পারছি না। আমার মনে হলো মাথার ভেতরে কেউ যেন ফিসফিস করে বলছে, সবাই একদিন ফিরে আসে, সবাইকে আসতেই হয়। সেই রাতে সোনাপুর গ্রামে প্রচণ্ড ঝড় হলো। বিদ্যুৎ চলে গেল। লোকজন দরজা বন্ধ করে বসে রইল, কেউ বাইরে বেরোলো না। পরদিন সকালে গ্রামের চায়ের দোকানে খবর ছড়ালো, নতুন মাস্টারমশাইকে কোথাও পাওয়া যাচ্ছে না। পুলিশ এলো, তদন্ত হলো, কিছুই মেলেনি। যেন লোকটা কোনোদিন এই গ্রামে আসেইনি। তবে গ্রামের কয়েকজন বুড়ো মানুষ সেদিন দূর থেকে একটা জিনিস দেখেছিল। ওই বাড়িটার বারান্দায় এখন তিনজন বসে। হেমাঙ্গ, একজন অচেনা বৃদ্ধ, আর একজন তরুণ শিক্ষক। তিনজনেই চুপচাপ, এক দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে। আর যদি সন্ধ্যার পর কেউ ভুল করে ওই রাস্তা ধরে যায়, তাহলে তারা দেখে বারান্দায় বসে থাকা তিনজনের মধ্যে একজন ধীরে ধীরে উঠে দাঁড়ায়।
তারপর দরজাটা নিজের থেকেই একটু খুলে যায়, যেন কাউকে ভিতরে ডাকছে। সোনাপুরে আজও একটা নিয়ম আছে, সূর্য ডোবার পর কেউ ওই রাস্তা ধরে না, কারণ সবাই জানে ওই বাড়িটা মানুষ মারে না, ওটা শুধু অপেক্ষা করে কাউকে পরের চেয়ারটায় বসাবে।